রোদের তাতে চাষিরা সব গরমে পুড়ে মরছে, বিরাট গরম। গাছপালা পশু পাখি অনেক দিন থেকে মনে করছে একটা বৃষ্টি চাই, না হলে আমরা বাঁচবো না, সবাই মরে যাব। চারি সাইড যেন জলের জন্য একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। পুকুরে পুকুরে একটুকু জল নেই, পাখিতে খেয়ে বাঁচবে তা। যেন মনে হচ্ছে জলের অভাবে সব শুকিয়ে যাচ্ছে। বেলা তখন 2টো বাজছে। খোলা আকাশের নিচে কোনো একটা জনপানি নেই। ধু ধু করছে চারিদিক। দিব্য গরমে বাঁচার লেগে সবাই যেন বৃষ্টির আবেদন করছে ঠাকুরের কাছে। এই গরমের লেগে সবাই ঠান্ডা হাওয়া খুঁজছে পথে পথে, কোথায় ঠান্ডা হাওয়া পাবে আর আমি বিশ্রাম করব। আর পথে পথে ঘুরেই শুধুপরণ পুরো পৃথিবীর সৌন্দর্য দেখছে। এই গরমের মধ্যে ঘুরছে, এই বড় ব্যাপার। হ্যাঁ, সধুচরণ একটা যুবক ছেলে। হাঁটা কাটা শরীর নিয়েই বোতল কুড়ানোর কাজ করছে সধুচরণ গরমের মধ্যে। তার পিঠে রয়েছে একটা চটের বস্তা। তার মধ্যে ভরা আছে আমাদের সভ্য মানুষদের কিছু অসভ্য কাজ, ওই রাস্তাঘাটে জল খেয়ে নোংরা করা বোতল। কিন্তু আমরা জলের বোতলগুনা খেয়ে ফেলে দিই। সেই বোতলগুনা কুড়িয়েই ও বিচে তবে পেটের ভাত হয় ওর। কিন্তু আমরা খেয়েই সব কিছু ফেলে দিই, কিন্তু আমরা জানি না ওগুনা বিচলে মেলা টাকা হবে। তাই ওগুনা না ফেলে সব বাড়িতে থুয়ে দাও, পরে বিচে দেবে, মেলা টাকা হবে। ছোটোবেলায় সধুচরণ বাবা মাকে হারিয়ে এই কাজ করবে ঠিক করেছে। ওর কাছে তো জায়গা ঘর নেই, তাই এই কাজ করেই সধুচরণ পেট চালায়। তার এক দুঃসম্পর্কের পিসির কাছে মানুষ হয় সধুচরণ, তাই পয়সার লেগেই সধুচরণকে এই কাজ করতে হয়। ওর পিসির তো পিসিমশাই নেই, মারা গেছে, তাই সধুচরণকে এই বয়সে কাজ করতে হচ্ছে। পিসি, পিসি কই? আমি বাড়ি চলে এসেছি, গেট খোলো। তখনই সধুর পিসি বলল, কে সধু? সধু এলি নাকি রে? হ্যাঁ পিসি, কাজ হয়ে গেছে, একটু জল দাও, হাত মুখ ধোবো। কিছুক্ষণ দাঁড়া, আমি আসছি। এই নে ঠান্ডা জল, দিয়ে হাত পা ধুয়ে আয়। তোকে কতবার বলেছি গরমে এত বেলা অবধি কাজ করতে হবে না। রোদে মানুষ বেড়াতে পারছে না, তুই এত কাজ করছিস, এত টাকা নিয়ে কি করবি? তবু তুই আমার কথা শুনিস না গরমে। কি করব পিসি, সারাদিন ঘুরে গরমে কিছু যদি না পাই তাহলে আমাদের চলবে কি করে দুটো মানুষের? কি হবে তাতে, না হয় দুটো কম খেয়েই থাকলাম একদিন। কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? পিসি তুমি ফালতু ফালতু তো চিন্তা করো না, আমার কিছু হবে না, আমার এখন ইয়ং শরীর। এই বলে ও হাত পা ধুতে চলে গেল। একদম ভাত করা খেয়ে যেন শরীরটা জুড়িয়ে গেল, বাঁচা গেল। বলছি পিসি, আমি একটু শুলাম, বিকালবেলায় ডেকে দিও বুঝলে, মনে করে চাল আর আলু কিনে আনবো। এইভাবেই জীবন চলতে লাগলো সধুচরণের। এত রোদের মধ্যে খেটেও সধুচরণের মনে আনন্দ থাকতো সব সময়। কোনো সময় মন উদাস করে বসে থাকতো না, আজ কাজ না করলে খেতে পারবো না, এরম ধারা ওর মনে কখনোই থাকতো না। সবসময় আনন্দে ভরা ওর মন। এমনই এক বিরাট গরমের দিনে সধুচরণ এদিক ওদিক ভাঙা বোতল খুঁজে বেড়াচ্ছিল। ওই ভাঙাচোরা জিনিসের সন্ধানেই চলেছে সধুচরণ। দূর, আজকে দিনটা বড়ই খারাপ। আজকে মনে হয় আমার দিনটাই খারাপ। সারাদিন ঘুরে এই কটা বোতল পেলাম, আজ যে কার মুখ থেকে যে সকালবেলায় উঠে এসেছি, তাই এই কটা বোতল নিয়ে বাড়ি ফিরতে হবে। আজকে তো চাল আর আলুর দামও হবে না এই কটা বোতলে। তাই কি করা যায় দেখি, দুটো এমদিকে ওদিক কোনো বোতল পাই কি খুঁজে। তারপরে সধুচরণ এদিক দিয়ে সেদিক সেদিক তাকাতে তাকাতে বোতলের কাঁচড়ার দিকে চোখ পড়লো, আর দেখলো আজ ভালোই হলো, মেলা বোতল পাবো, আজকে মাংস ভাত খাবো জমিয়ে। ও, উপরওয়ালা যেন আজ মুখ তুলে চেয়েছে আমার, তাই পয়সার খনিজে পাঠালো আমাকে। কাঁচরাটায় অনেক কিছুই রয়েছে, টিনের বাটি, ঘটি, বোতল, বাক্স, চেয়ার, মেলা কিছু রয়েছে। আর ওর মেলা টাকাই হবে বিজলে। সেগুলো দেখে সধুচরণ খুব খুশি হলো, দিয়ে বস্তায় ভরতে লাগলো একটা একটা করে। হঠাৎ একটা দুটো করে বোতল পুড়তে পুড়তে ওর কিছু একটা চকচকে জিনিস ওর চোখে পড়লো। ওই কাঁচরার মধ্যে ওটা কি এমন চকচক করছে, দেখি দিনই একটু গিয়ে। তারপরে আবর্জনা সরিয়ে দেখলো একটা ছোট কোটো। কোটোটা হালকা তামাটে রঙের। কোটোটা কিছুক্ষণ দেখার পরে সধু সেটাকে কুড়িয়ে নিল। সেটাকে হাতে তুলেই সধু খুব খুশি হলো। তাই সধু মনে মনে ভাবলো, এটার লেগে আজ মেলা টাকা পাবো আমি বিক্রি করলে। আজকে তো মোটা কিছুই পেয়েছি, এখন একটু বিশ্রাম নিলেই হয়। মেলা খাটনি হয়েছে আজকে, রোদে রোদে ঘুরতে ঘুরতে একটু বিশ্রাম নিয়ে নিই গাছের তলায়। ঠান্ডা মনোরম বাতাস চলছে। একদম যেন শরীরটা পুরো জুড়িয়ে গেল, কি বাতাস ঠান্ডা। এই ঠান্ডা বাতাসেই সধুর চোখটা বুজে এলো আর ঘুমে গেল সধু। কিছুক্ষণ সধু ঘুমাতেই তারপরে মনে হলো হাওয়াটা বিরাট বেগে উঠলো। হঠাৎ গাছটা একটু লড়ে উঠলো, আর গাছটা লড়াতেই ঘুম ভেঙে গেল সধুর। আর চোখ খুলে ঘুম থেকে উঠে বসলো।
আর শুধু মনে মনে ভাবলো গরমে এই হঠাৎ এই ঝড় এ কী করে সম্ভব? এ তো গরমে এরম ধারা ঝড় তো কোনোদিন আমি দেখিনি। এই এত ঝড়ে শুধু চোখটা গেল শুধুর বস্তার দিকে। শুধু ভালো করে বস্তাটার দিকে তাকিয়ে দেখছে বস্তাটা মাঝে মধ্যে লড়ে উঠছে। এই বস্তাটা কি বিরাট হাওয়ার কারণে কি লড়ছে না কিসের লেগে লড়ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না একবার বস্তাটাকে উঠে দেখি, হাওয়াতে তো বস্তা লড়বে না। আমার মনে হচ্ছে বস্তাটার ভিতরে কিছু আছে কি, বস্তাটার ভেতরে তো আমি কিছু ভরিনি, সবই তো বোতলই ভরেছি। তাই শুধু বস্তাটাকে ঢেলে দেখলো কিছু আছে কি। তারপরেই শুধু ঢেলে দেখলো বস্তাটার মধ্যে তো এমন কোনো জিনিস নেই তাই নড়ে উঠবে, এতে শুধু বোতলই ভরা আছে। শুধু মনে মনে ভাবলো বোতল রয়েছে মনে হয় তার লেগে লড়ছিল বস্তাটা। তারপরে ইড়াশিড়া করতে করতে শুধু চোখটা গেল সেই কোটোর দিকে। তারপরেই শুধু কোটোটার দিকে হালকা হালকা তাকিয়ে দেখলো কোটোটা মাঝের মধ্যে লড়ে উঠে। তারপরে ভাবলো শুধু কোটোটার মধ্যে কি রয়েছে এমন কোনো জিনিস, তাই কোটোটা লড়ছে। কোটোটা তো বাঁধা রয়েছে তালা দিয়ে, তা কি করে লড়তে পারে কোটোটা? এই কোটোটা লড়ছে, কোটোটার মধ্যে কি কোনো জিন ফিন ভরা রয়েছে নাকি তাই এত লড়ছে? ভূত, আমার যেমন হয় ভূত ফুত রয়েছে কোটোটার মধ্যে, খুলে দেখবো না। তখনই শুধু ভাবতে লাগলো আমার সাথেই হলো এরম ধর একটা ভুতুড়ে কাণ্ড। এত হাওয়ার মধ্যে নিঃশব্দ কেউ নেই রাস্তাঘাটে, শুধুর হালকা হালকা ভয় লাগতে লাগলো। দেখলো কি যে রাস্তাঘাটে একটা লোক নেই, যদি এটাকে খুলি এর মধ্যে যদি ভূত থাকে আমাকে যদি মেরে দেয়। এরম ধারা হবে না কোনো গ্যারান্টি নেই। শুধু তারপরে মনে মনে ভাবতে লাগলো চারি সাইড তো ফাঁকা মাঠ, যদি আমাকে কেউ এসে যদি মেরে দেয় আমি কিছু চিল্লাতেও পারবো না আর কেউ আসতেও পারবে না। তারপরে সরুর কানে একটা আওয়াজ এসলো। তারপরে দেখলো কি না কোথায় থেকে আসছে একটা ঘুঘুর একটা ডাকের আওয়াজ সধুর কানে। একটু কষ্ট করে হলেও সধু ওই ভয়কে জয় করে উঠে সধু। তারপরে সধু মনে মনে অনেক ভেবে কোটোটাকে হাতে তুলে নেয়। কোটোটা তুলেই তার মনে হলো কোটোটার মধ্যে যে এমন কোনো জিনিস আছে তা লড়ছে, আমি তো বুঝতে পারছি না খুলবো কি খুলবো না। শুধু মনে মনে ভাবছে এই মাঠের মধ্যে যদি কোটোটা আমি যদি খুলি আর যদি এমন কোনো যদি মূল্যবান জিনিস থাকে কেউ যদি দেখে ফেলে আর আমার সাথে যদি কেড়ে নেয় তবে আমার কি হবে? আমরা তো গরিব মানুষ, এই কোটোটার মধ্যে যদি ভালো কিছু জিনিস থাকে আমরা ঘর বাড়ি করে ভালো করে থাকতে পারবো। তারপরেই শুধু অনেক ভেবে কোটোটা খুলতে লাগলো। তারপরে দেখলো পুরানো কোটেও মেলা শক্ত হয়ে আছে, কোটোটা মেলা দিনকার আটা। অনেক কষ্ট করার পরে অবশেষে ঢাকনাটা খুলে গেল। তার মধ্যে দেখলো কিছুই নেই, দুটো পাতা রয়েছে। আর ঢাকনাটা খুলতেই দেখলো একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো কোটোটা থেকে সধুর সামনে। তখন সধুর সামনে দিয়ে এই ধোঁয়াটা গেল আর কি বাজে বাজে গ্যাস করতে লাগলো ওই ধোঁয়াটার সাথে সাথে হাওয়াটার সাথেও। আর সধুচরণ কিছু না ভেবেই তাড়াতাড়ি কোটোটা বন্ধ করে দিল আর হাওয়া থেমে গেল। তারপরে হাওয়া থেমে যাওয়ার পরে সধুচরণ কিছু না ভেবেই সব কিছু বস্তার মধ্যে ভরে নিল। তারপরে সধুচরণের সব কিছু ভরা হলেই কোনো সাইডে না তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললো ওর বাড়ির দিকে সধুচরণের বাড়ি ফেরার সময় একটা মাঠের রাস্তা পড়ে। আর সেই রাস্তা কিছু একটু দূর হাঁটলেই সেখানে দেখা যায় বহুদিন কালের একটা পুরনো শ্মশান রয়েছে। শ্মশানের পাশ দিয়েই তারই একটু যেতে যেতে হঠাৎ একটু সধুর গাটা কেঁপে উঠল। তারপরে শুধু মনে মনে ভাবলো আমি তো রোজই এই পথ দিয়ে যাই, আমার তো এমন কোনো জিনিস হয় না এরমভাবে গায়ের লোম খাড়া হয়ে যায়, আজ কেন এমনই হচ্ছে শ্মশানের সাইড দিয়ে যেতে গিয়ে? ওটা কি ছাড়া পেলো বলে বলে এরম ধারা মনে হচ্ছে আমার? না আমারই মনের ভুল, এরম ধারা একটু ভয় লাগে এরম ধারা দিনে। তারপরে সধুচরণের মনে একটু সাহস নিয়ে সেই পা জোরে জোরে ফেলে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে। সধুচরণের বাড়িটা গ্রামের একদম শেষ মুহূর্তে। ওখানে আশেপাশে মেলা জমি জায়গা আছে কিন্তু একটাও ঘর নেই, শুধু সধুচরণের পিসির ছাড়া। সধুর বাড়ির ভিতরে একটা বড় গাছ রয়েছে। সধুর বাড়ির সামনে এসেই সধু হঠাৎ যেন একদম থমকিয়ে দাঁড়ালো। সধুর মনে হচ্ছে কেউ যেন আমার বস্তাটা টেনে ধরেছে তাই এত ভারী লাগছে। কিন্তু সধুর মনে একটু একটু ভয় হতে লাগলো। তারপরে সধু ভাবলো এরম ধারা তো আমার সাথে কোনোদিন হয়নি, আজ কেমন অন্যরকম হচ্ছে আমার সাথে। তারপরে সধুচরণ আবার ভাবলো আমার মনের ভুল, দিয়েই বাড়ির দিকে পা ফেললো জোর পাগু। তারপরে দেখলো আর টানছে না কেউ আমাকে। কি যাতা মনে ভাবছি আমি, তোর কিছুই তো নয়। এই বলে সধুচরণ বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়ির দিকে একটু এগাতে এগাতে দেখলো একটা ধমকা হাওয়া শুরু হয়ে গেল আবার সেই তখনকার মতন। সেরকমই হাওয়াতে সধুচরণের মনে হলো ওর গাছটাকে কে দোলাচ্ছে উপরে উঠে। দূর ওসব ভূত ফুত কিছুই না, এমনি হাওয়া হচ্ছে তাই আমার একটু হালকা ভয় লাগছিল। কিন্তু বাড়ির সামনে দাঁড়াতেই পিসির কোনো সারা শব্দ নেই। থাক আজ আর পিসিকে ডাকবো না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। থাক বস্তাটাকে থুয়ে এক কোণায়
আস্তে আস্তে কুয়োতে জল নিয়ে আসতে চলে গেল। কুয়ো থেকে জল ফল তুলে হাত পা মুখ ধুয়ে তারপরে ঘরের দিকে এগোতে চলল সদুচরণ। গিয়ে দেখলো পিসি মেঝেতে শুয়ে রয়েছে। পিসি ঘুমিয়ে আছে বলে সধু আর পিসিকে ডাকলো না। ঘুমিয়ে আছে দেখে নিজে নিজে খাবারটা বেড়ে নেবে সিদ্ধান্ত করলো, দিয়ে বেড়ে ভাতটা খেতে লাগলো। তারপরে সদুচরণ খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। মেলাক্ষণ ধরে কাজ করছে ক্লান্ত, তাই ঘুমটাও চলে এলো সদুচরণের। মনে মনে কি একটা ভাবছিল, ভাবতে ভাবতে সদুচরণ ঘুমিয়ে গেল। আজকেকার ব্যাপারগুলো ভাবতে ভাবতেই সদুচরণ গভীর ঘুমে চলে গেল। তারপরে ভাবলো আজকে যা হয়েছে হয়েছে, একটু ঘুমিয়ে নি। বিকেল গড়িয়েই সন্ধ্যা হয়ে গেল। সদুচরণ তখনও ঘুমাচ্ছে। এই দেখে পিসি তো একদম অবাক, এতক্ষণ তো সদুচরণ ঘুমায় না। সধু, সধু উঠে পর, সন্ধ্যা হয়ে গেল, খাবি না? খেয়ে নে উঠে। কি ব্যাপার হলো? সধু তো এতক্ষণ ঘুমায় না, আর এক দুবার ডাকলেই তো উঠে পড়ে। আজকে সধু আর উঠছে না। শরীর খারাপ হলো নাকি? না না, এত কিছু কাজ ফাজ করে হয়তো ক্লান্ত, তাই ঘুমাচ্ছে। থাক, আর ডাকবো না। সন্ধ্যা 7টা বেজে গেল। তারপরে ওর পিসি এসে দেখলো সধু তখনও ঘুমাচ্ছে। সধু, সধু একটু ওঠ, মেলা রাত হয়ে গেল তো, উঠবি না নাকি? সধুর পিসি সধুর গায়ে হাত দিতেই তারপরে বুঝতে পারলো সধুর গা একদম জ্বরে পুড়ে যাচ্ছে। বারবার করে বলেছি এত দুপুরে রোদে তোকে এত কাজ করতে হবে না, এবার দেখ কেমন লাগে, জ্বর এসেছে, এবার তো তুই বুঝবি তো শরীরটা কেমন খারাপ হয়। এইসব কথা ছেড়ে দিয়েই সধুর পিসি গ্রামের নারেন ডাক্তারের কাছে চলে গেল ওষুধ নিয়ে আসতে সধুর লেগে জ্বরের। তখনই সধুর পিসি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসে অনেকক্ষণ ধরে চিকিৎসা করলো। তারপরে ডাক্তার ইডাশিডা করে বুঝলো প্রচুর জ্বর। সধুর পিসিকে বলল, মনে হচ্ছে ভালো খাওয়া দাওয়া করে না, তাই রোদে ঘুরে শরীরটা দুর্বল ছিল, তাই ভালো জ্বর এসেছে। ওসব ঠিক আছে, জ্বর কমে যাবে তো, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, জ্বর কমে যাবে, আমি ওষুধ দিলাম তো। ওসব কোনো ব্যাপার নেই, সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে, কালই দেখবে চাঙ্গা হয়ে উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে। সধুর পিসির মন এখন অনেকই খারাপ এই জ্বর দেখে। সধুর জ্বরটা দেখে সধুর পিসির কষ্টে বুকটা ফেটে গেল একদম। সধুর জ্বর এসেছে বলে কিছুতেই সধুর পিসির ঘুম আসছে না রাতের বেলায়। সধুর আবার যদি বেশি জ্বর আসে তার লেগে, তাই সধুর পিসি বাইরে একটু ঠান্ডা হাওয়া খেতে এলো। ঠান্ডা হাওয়া খেতে খেতে সধুর পিসির হঠাৎ চোখটা পড়লো সধুর সেই বস্তাটা নিয়ে আসার দিকে। ওখানে থুয়ে দিয়েছে, তাই সধু খুলতে মনে নেই বলে সধুর পিসি ওটা থেকে দেখতে গেল। সধুর শরীরটা খারাপ, হয়তো তার লেগে খুলতে এটা মনে নেই, তা চুরি করে নিয়ে যাবে, এটা তুলে রাখি। এই ভেবেই সধুর পিসি সধুর ওই বস্তাটাকে তুলে তার বাড়ির দাবায় রাখলো। তখনই বস্তাটা তুলতেই সধুর পিসির একটা মনে খটকা লাগলো। বস্তাটায় তো বেশি কিছু নেই, তা বস্তাটা এত ভারী কেন? এই বস্তাটার মধ্যে ভারী কিছু জিনিস আছে কি? সধু কি আজকে ভালো কিছু জিনিস পেয়েছে নাকি এত ভারী আছে? সধু তাহলে তো আজ মেলা টাকা হতো সধুর। না থাক, তখন সধু রাগ করবে খুললে, কাল সকালেই দেখব। সকাল হইতেই সধুর পিসির ডাকে ঘুম ভাঙলো সধুর। তখন আর একবার ডাকলো, সধু, সধু ঘুম থেকে উঠে পড়। সবু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লো। তখন সধু বলল, পিসি এত বেলা হয়ে গেল, তুমি আমাকে ডাকলেন, আজকে কাজে যাওয়া আমার হলো না, আজ কি খাবো আমরা? আজকে তোকে কাজে যেতে হবে না, তোর শরীর খারাপ, না গেলে চলবে কি করে পিসি? ওসব আমি জানি না, তুই আজকে বিশ্রাম করবি, এটাই আমার শেষ কথা। কথাটা মনে থাকবে তো? তোমার কথা আবার মনে থাকবে না? সেই ছোটোবেলা থেকেই তো তোমার সব কথাই শুনি না। হ্যাঁ, এটাও শুনে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠে হাত পা ধুয়ে চা বিস্কুট খা, আমি দেখি বাজারে এক টুকরো মাছ পাওয়া যায় কি না। তখনই পিসি বাজারে চলে গেল। সধু বাইরে এসে কুয়ো থেকে জল তুলে মুখ হাত পা ধুতে লাগলো। তখনই মুখ হাত পা ধুতে সধুর চোখ গেল বস্তাটার দিকে। যা, বস্তাটা এখানেই পড়ে, যা, কালকে বস্তাটা দিয়ে আসতেই ভুলে গেছি, বস্তাটা আজকে দিয়ে আসবো। তা বস্তা দিয়ে আসলাম, ঠিক আছে, তা কোটোটা দেখতে হবে, যাই দেখি গা কোটোটা কি আছে ভিতরে খুলে। সকালবেলায় বস্তা থেকে বের করলো সেই কোটোটা হাতে নিতেই সধুর একটু মনে হলো গাছটা একটু কেঁপে উঠলো। তখনই সধু মনে মনে ভাবতে লাগলো, কোথাও তো ঝড় বাতাস নেই, তো গাছটা কাঁপতে লাগলো কেন? সে যাই হোক, সেদিক থেকে দৃষ্টি সরিয়ে সধু কোটোটা খুলতে লাগলো। তারপরে সধু কোটোটাকে খোলা বাদ দিয়ে কোটোটাকে দেখতে লাগলো। কি সুন্দর কৌটোটা সধুর খুবই পছন্দ হলো, তাই সধু কৌটোটাকে বিক্রি করতে চাচ্ছিল না। তা সধু মনে মনে ভাবলো, কৌটোটা দেখে এত সুন্দর লাগছে, তা আমি বিক্রি করব না, ঘরে সাজিয়ে রাখবো কৌটোটাকে কোনো জায়গায়। তারপরে সধু মেলা কিছু ভাবলো। এই কৌটোটা হাতে নিতেই কত অস্বাভাবিক কাজ হচ্ছে।
দিয়ে শুধু আবার মনে মনে বলল, দূর, এটা আমার সেই আবার মনের ভুল, ওসব ছাড় শুধু, এটাকে ঘরে রেখে দিই। ঘরে রেখে দিই বলে শুধু আস্তে আস্তে ঘরের দিকে এগিয়ে গেল। কোন জায়গায় থোয়া যায় কোটোটা থুলে ভালো লাগবে, কোটোটাকে দেখে এমন কোনো জায়গা খুঁজছে শুধু। তখনই শুধু দেখতে পেল একটা তাক রয়েছে, তাকের ওপরেই শুধু কোটোটাকে রেখে দিল। হাত পাচ্ছিল না, তাও কষ্ট করে রেখে দিল। তখনই দেখলো শুধুর পিসি চলে এসেছে। পিসি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এক টুকরো মাছ পেলাম বাজারে, দুজনে একসাথে ভাত খাবো জমিয়ে। ঠিক আছে পিসি, তুমি তাড়াতাড়ি ভাত চড়িয়ে দাও, এসে জমে খাবো। কোটোটার দোকানে আমি এই জিনিসপত্রগুলো দিয়ে পয়সা নিয়ে আসি। ঠিক আছে শুধু, তোর শরীর ভালো নেই, তাড়াতাড়ি চলে আসবি, এসে ভাত খেয়ে নিবি, তারপরে কোথাও যাবি। বস্তাটা কাঁধে তুলেই চললো শুধু চরণ বিক্রি করতে। এই নাও দাদা কালকের মাল। এই দেবদাস, শুধুর মালটাকে ওজন করে একটু হিসেব করে দে। তা শুধু কাল এলি না কেন? আর বলো না, কাল একটু জ্বর চলে এসেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তা শুধু সবই বুঝলাম, তোর জিনিসপত্র এত কমে যাচ্ছে কেন? তাই করে জিনিস নিয়ে তোর সংসার চলবে? কি করব দাদা, ভাগ্যটাই খারাপ। এত গ্রাম ঘুরেও তাও কিছু পাচ্ছি না, তা আমি কি করব বলো? ওই শুধুর 35 টাকা হয়েছে, এই নিয়ে যা শুধু টাকা। সত্যিই তো, এই 35 টাকায় আর শুধুর কতদিন চলবে? আচ্ছা, আমি যদি এই কোটোটা বেচে দিই কেমন হবে? আমার যা মনে হয় মোটা পয়সায় হবে কোটোটাকে বেচলে। একটু বেশি পয়সা হলে আমি আর পিসি ভালো মন্দ বেশি করে খেতে পারবো, আর শরীরটা বেশ ভালো থাকবে দিনকা দিন। এইসব কিছু মনস্থির করে শুধু জোরে জোরে হাঁটতে লাগলো ওর বাড়ির দিকে। দূর, ছেলেটা সেই কখন গেছে, এখনও আসার নাম নেই। খাবার দাবার যে সব হয়ে গেল। ওখানে ওই জিনিসটা কি করে এলো? খুব সুন্দর তো জিনিসটা, ভেতরে যে কি আছে, ভিতরে কি আছে একবার খুলে দেখবো নাকি? দেখি তো কি আছে, দেখতে তো কোনো আপত্তি নেই, আর শুধু আমাকে কিছু বলবেও না। তখনই থুয়ে দিল, আর শুধুকে বলল, কি শুধু এসে গেছিস? এই নাও পিসি, আজকে 35 টাকা হয়েছে, যা তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, খেয়ে নে মাছের ঝোল আজকে। ওই ভেবে শুধু অনেক দিন পরে দুজনা ভালো খাওয়া দাওয়া করলো, শুধু আচ্ছা করে মাখিয়ে খালো ভাত। দুপুর গড়িয়ে বিকেল হলো, তাও সদুর ঘুম ভাঙছে না, আজ ভালো ঘুমিয়েছিল। তারপরে সদু দেখলো সদুর পিসি এখনো ঘুমাচ্ছে। কে পিসি, খুবই তো ঘুমাচ্ছ, ওঠো ওঠো। কয়েকবার ডেকে সদুর পিসি যখন সাড়া দিল না, গায়ে হাত দিয়েই দেখলো কি বিরাট জ্বর। তখনই সদু মনে মনে ভাবলো, এ কি হলো, পিসির হঠাৎ কি করে জ্বর এলো এত? সদু দৌড়িয়ে গেল ডাক্তার ডাকতে, ওই জ্বরের চিকিৎসা করাবে বলে। আর ডাক্তারকে শুধু ডেকে নিয়ে আসলো, দিয়ে ডাক্তার চিকিৎসা শুরু করে দিল জ্বরের। ডাক্তার চিকিৎসা করে শুধুকে ওষুধ দিয়ে গেল। তারপরে শুধু যত্ন করে ওর পিসিকে ওষুধ খাওয়াতে লাগলো। তারপরে শুধু কোথাও ঘুরতে গেল না আজকে, আজ ওর পিসির পাশেই ঘুরতে লাগলো। তারপরে দেখলো সন্ধ্যা হতে চলেছে, তবুও সদুর পিসির জ্বর ভালো হচ্ছে না। সদু সারা রাত জেগে বসে রইল, ওর পিসির জ্বর ভালো কখন হবে এই দেখার লেগে। মনে সদুর হালকা খটকা লাগলো, কাল আমার জ্বর হলো, আজ আমার পিসির জ্বর হচ্ছে, এ কি হচ্ছে আমার সাথে? আর কালই আমি ওই কোটোটা পেয়েছি, আর ওই কোটোটা পাওয়ার জন্যই কি এটা হচ্ছে নাকি আমি তো কিছু বুঝতে পারছি না। এইসব আজব আজব জিনিস কি কোটোটার লেগে হচ্ছে? তার মানে ওই কোটোটায় কি কোনো ভুতুড়ে জিনিস ছিল কি, তার লেগে এরম ধারা হচ্ছে আমাদের সাথে? সদু যুবক বলে ওই জ্বরে সদুকে কাবু করতে পারেনি, আজ আবার পিসিকে একটু বয়স হয়ে গেছে বলে আজ পিসির উপর ভর করেছে। আর শুধু এসব কথা ভাবতে ভাবতে সদুর মাথা একদম নিচু হয়ে গেল, এসব কথাও কিছুই বুঝে উঠতে পারছিল না। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সদু। সকালে ঘুম ভাঙতেই দেখলো সদু বেলা অনেক হয়েছে, দেখলো সদুর পিসি এখনও ঘুমিয়ে রয়েছে। তখনই সদু ও সদুর পিসির গায়ে হাত দিয়ে দেখলো জ্বর একটু কমেনি ওষুধ খেয়েও। মনের সন্দেহ করে সত্যি করেই সদু ডাকতে গেল গ্রামের এক রোজাকে। এটা সত্যি কি মিথ্যে এটা জানার লেগে। ঝোড়বাবুর উজাবৃত্তিতে ভালোই নাম গান আছে, জোড়াবর্তী মানে অনেক ভূত তারাই, অনেক নাম গান ওর। এসবে তার খুব নাম ডাক আছে, এসব ভূত তাড়ানোর কাজে সে একদম মাস্টার মাইন্ড এক্সপার্ট লোক। দেখে মনে হচ্ছে একটু আমার ভালো ঠেকছে না রে, মনে হচ্ছে একটা অপমিত্র মরা অশুভ আত্মা তোর পিসিকে ধরেছে, তাই তার লেগে জ্বর পর থামছে না, খুব খারাপ আত্মা, বুঝলি শুধু। তারপরে জ্যোতিষী মনে মনে ভাবতে লাগলো এই আত্মাকে শাস্তি দিতে হবে, তার লেগে কিছু সদুকে বলছিল, এই একটা মন্ত্র পড়া তোকে শেকড় দিচ্ছি, এই শেকড়টা তোকে দিচ্ছি, বালিশের তলায় রেখে দিবি, তোর পিসি যেই বালিশটা ঘুমিয়ে থাকবে ওটাই দিয়ে দিবি। আশা করি এই অশুভ আত্মা তোর পিসির কিছু করতে পারবে না, সব জ্বর ফর ভালো হয়ে যাবে। আমি এখন আসি রে। এই বলেই সদুকে রোজা চলে গেল। রোজাটা ডেকে নিয়ে এসেই তবে সদুর একটু শান্তি পেল মনে।
সদু মনে মনে ভাবতে লাগলো এবার আমার পিসি ঠিক হয়ে যাবে। সারাদিন সদুর পিসির সেবা করতে লাগলো জ্বর ছাড়বে বলে। বিকেল গড়িয়ে রাত হতে চলল, কিন্তু জ্বর তো এখনও সদুর পিসির কমেনি একটু। সদু সব কিছু ভেবে দেখলো, তারপরে কষ্টেই সদু কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। তারপরে সদু অনেক কিছু ভাবার পরে ওর মনে হলো সব কিছু হচ্ছে এই কোটোটার লেগে। এই কোটোটা না থাকলে আমারও জ্বর আসতো না, আমার পিসিরও জ্বর আসতো না, আর আমাকে রোজাও রাখতে হতো না, আর এমন কিছু হতো না। এরমভাবে আমার জ্বরও ছাড়ছে না, কিছু হচ্ছে না, এই কোটোটার একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। সদু তখন মনে মনে ভাবতে লাগলো ওই কৌটোটা যখন ওখানে খুলেছিল ওখান থেকে কালো একটা কি বেরিয়েছিল। সদু ওই কালো ধোঁয়াটার কথা ভাবতেই সদুর একদম ভয়ে কেঁপে গেল বুক। যদি তাই হয় তাহলে তো ও তো আর বন্দি জীবন থেকে ও মুক্তি পেয়েছে, ও তো এমন কিছু করবে না আমার যা মনে হয়। তাহলে কি ও কৌটোটাকে ফেরত পেতে চাচ্ছে, তার লগে কি এরম ধারা করছে? এরম ধারা যদি কটে তাহলে আমি ওকে কৌটোটাকে দিয়ে দেবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। মনে হয় তাই হবে, নাহলে এরম ধারা জিনিস কিসের লেগে হবে। যদি তাই হয় তাহলে আমি এই কৌটো এক্ষুনি ফেলে দিয়ে আসবো, এমন জায়গায় ফেলে দেবো আর কেউ খুঁজে পাবে না, ওই পাবে একমাত্র। রাত তখন 12টা বাজছে। চুদু কৌটোটা নিয়ে বেরিয়ে পড়লো। সেই রাতে শুধু বেরিয়ে পড়লো, ফুরফুরে হালকা হালকা হাওয়া চলছে, আকাশে কোনো মেঘ নেই, আকাশ একদম পরিষ্কার। আর শুধু কিছুটা হাঁটতেই শুনতে পেল দূর থেকে আসছে একটা পেঁচার ডাক। সদুর হালকা ভয় লাগলেও ও মনে সাহস গুছিয়ে যায় ওইটাকে ফেলবে বলে ওই জায়গা। সদু মনে মনে ভাবছে এই কোটোটার লেগে এত কিছু হচ্ছে, আমি কোটোটাকে আজকে ওই শ্মশানের ওখানে ফেলেই আসবো, তাতে যাই হয়ে যাক আমার সাথে। তাই সে জোরত্ব পায়ে এগিয়ে চলেছে সেই দিকে কোটোটাকে ফেলবে বলে। সদুর হালকা হালকা মনে হচ্ছে ওর কেউ পিছু করছে, কিন্তু সদু বুঝতে পারলো আমার কেউ পিছু করছে, কিন্তু ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে ওই তান্ত্রিক মাদুলি দিয়ে গেছে, ওটা আমার হাতে পড়ে আছি আমি। অবশেষে সে এসে পৌঁছালো শ্মশানের ওখানে। সদু কিছুই দেখতে পাচ্ছিল না, চারপাশে কালো অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে কিছুটা হেঁটেই সদু দাঁড়িয়ে কি এক মুহূর্ত দেরি না করে কোটোটাকে ছুঁড়ে ফেলে দিল। ওই কোটোটা ফেলে সদু 1 মিনিট না দাঁড়িয়ে একবারে জোরত্ব পায়ে সদু এগিয়ে চলল ওর বাড়ির দিকে। সদু চলে যাওয়ার আগে একটু কোটোটাকে আস্তে আস্তে উড়িয়ে একটা গাছে বেঁধে গেল, আর গাছে লাগতে ঢাকনাটা খোলার পরেই একটা কালো ধোঁয়া বেরিয়ে চলে গেল, আর কোটোটা দুই সাইডে দুটো টুকরো পড়লো, আর সদু আস্তে আস্তে ওর বাড়ির দিকে চলে আসলো। সেই কোটোটা ফেলার পরে সদুর মনে একটু সাহস এসেছে, আমি ওই ভূতরে কোটোটাকে ফেলে দিয়ে এসেছি, আর আমার কোনো ভয় নেই। সেই কোটোটা ফেলার পরে সেই রাত থেকে চলে আসলো একটা কালো মেঘের আর গাঁটাকে একদম অভিশপ্ত গা হয়ে গেল কালো মেঘের ইয়েতে। রাত্রে না, সকালেই শুরু হতে লাগলো সেই ভূতের মুজি কীর্তন। পরের দিন দুপুরে কালীপদ মাঠ থেকে কাজ করে ফিরছিল, যা আসার পথে কি হলো। কাজ শেষ হতে কালীপদর বেলা তখন 1টা বাজতে পারে। ও কিছু পর হাঁটতেই শুনতে পেল, তারপরে ও আস্তে আস্তে ভালো করে কান খাড়া করে শুনলো কেউ একজনা গাছের নিচে বসে কাঁদছে। তখন দেখলো, দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলে। দেখলো কি ছেলেটা মুখ নিচু করে বসে আছে গাছের তলায়, আর ছেলেটার মুখটা দেখা যাচ্ছে না। কিরে খোকা, ওখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? বাড়িতে কি মেরেছে নাকি তোকে? ডাকার পরেও কোনো উত্তর আসলো না ছেলেটার কাছ থেকে, সেই একভাবে কেঁদেই চলেছে। আরে এই খোকা, কাঁদছিস কেন বল? আরে তোর নাম কি? তোর দাদু ঠাকমার নাম কি? আমাদের একটু বল, তাহলে আমরা তাড়াতাড়ি খুঁজতে পারবো। এইসব কথা শোনার পরে ছেলেটা কিছু না শুনেই শ্মশানের চুলির দিকে হাঁটা শুরু করে দিল। যা বাবা, এর আবার কি হলো? এরাকে একটু বেশি তেল মাখাতে গিয়ে একটু বেশি স্লিপ করে গেল। এই বলে কালীপদ তার পিছিয়ে নিল। তারপরে খানিকটা এগিয়ে গিয়েই দেখলো সেই ছেলেটা শ্মশানের চুলির দিকে ওখানে একটা ঝোপঝাড় ছিল, ওখানে লুকিয়ে পড়লো। তখন এর খুব রাগ হলো। তখনই কি বলল, এইটুকুই বাচ্চার আবার এত রাগ? দাঁড়া খোকা, তোর রাগের নিকুচির কুষ্টির ষষ্ঠী পুজো করছি আমি। কিন্তু অনেক সময় পেরিয়ে গেল ঝোপের পেছতে যাওয়া, কিন্তু এখনো এলো না ও। দুপুর গড়িয়ে হালকা হালকা বিকেল হতে লাগলো। তার খোঁজ করতে লাগলো ওর বউ। অনেক খোঁজাখুঁজির পর তাকে শ্মশানের কাছে দেখতে পেল ডেড বডি পড়ে। তারপরে গ্রামের লোক দেখলো এখনো মরেনি, এখনো অজ্ঞান হয়েই আছে। ওকে বাড়ি নিয়ে এসে অনেক খাতির যত্ন করার পরে তার জ্ঞান ফিরল বটে, কিন্তু তার গায়ে প্রচণ্ড জ্বর। অনেক ডাক্তার বৈদ্য করেও তার জ্বর আর কমে না। শেষে 5 দিনের জ্বরে ওর মৃত্যুরও হলো। 5 দিনের জ্বরে আস্তে আস্তে টুপিক করতে করতে কালীপদ মারা গেল। তখন সারা গ্রামের কাছে কালীপদ জ্বরের কথা চলতে লাগলো। এই ঘটনার প্রায় 3 দিন পরে
তার 3 দিন পরে গ্রামের একটা ছেলে গোপাল কাজ করে বাড়ি ফিরছিল ওই শ্মশানের রাস্তাটা দিয়ে। তখনই গোপাল শ্মশানের কাছে আসতেই দেখলো একটা সাদা ছাগল গাছের গোড়ায় বসে আছে। কি ব্যাপার, এত গরমে এই ছাগলটা এখানে কি করছে? আর এই ছাগলটা কার? এই ছাগলটাকে বাড়ি নিয়ে চলে যাব নাকি? মেলা টাকা দাম হবে বিচলে, 12-13 হাজার টাকা বিচে, তখন অনেক কিছু খাওয়া হবে আমাদের। তারপরে ওর মনে পড়লো একটু গ্রামের একটা বুড়ো লোক ছাগল পুষে 100-200টা, মনে হয় ওর ছাগলে মনে হয় এরিয়ে এখানে আছে, আমি একটু দিয়ে আসি গা ছাগলটা ধরে ওদেরকে, তাহলে খুব খুশি হবে। আর এই ভেবেই ও ছাগলটাকে ধরতে গেল, আর একটু কাছে এগাতে না এগাতেই ছাগলটা দৌড়িয়ে সেই ঝোপের দিকে চলে গেল। এ কি আশ্চর্য ব্যাপার, ছাগলটা এত স্পিডে গেল কি করে ওই ঝোপের দিকে? ওখানে তো এমন কোনো ঘাস পাতা নেই তা খেতে গেল। যাই গিয়ে ধরি গা ছাগলটাকে না ধরতে পারলে অন্য কেউ খেয়ে নেবে। তো এই বলে ছাগলটাকে ধরতে গেল ঝোপের পেছতে। সময় পেরিয়ে চললো, কিন্তু গোপাল আর আস্তে আস্তে গোপালকে আর ঝোপের বাইরে থেকে বেড়াতে দেখতে পাচ্ছি না, তার মতনই একদম। কিছুক্ষণ পরেই দেখা গেল সেই একই ঘটনা, ওরমভাবেই পড়ে রয়েছে গোপাল। তারপরে গ্রামের লোক বলল, এ কি অবস্থা, এরমভাবেই তো কালীপদ এরমভাবে পড়েছিল, তাই এখানে গোপাল কি করে আসলো? সারা গ্রামে হইচই বেঁধে গেল, একের পরে এক এইসব হচ্ছে। এটা কি হচ্ছে? আর মানুষ যাচ্ছে আর জ্বর হচ্ছে, আর 3 দিন হচ্ছে আর মারা যাচ্ছে। গ্রামের লোকগুনা সব একটু ভয় পেয়ে গেল, বেশি ভয় পায়নি, একটু ভয় পেয়ে গেল। এসব কি হয়ে গেল ওদের গ্রামে? ওরা কিছুই বুঝতে পারছে না, এইটা ওরা গল্প করছে। তখনই রাত হয়ে গেল। তারপরে রাত হওয়ার পরে কিছু রাত জাগার পরেই সদুর তাও ঘুম আসছিল না। সদু বারবার নিজেকে দোষারোপ করছিল, ওই কোটোটা নিয়ে আসলাম বলে আমার পিসির আজ এই অবস্থা, 3-4 দিন ধরে কোমায় চলে গেছে, আমি ঠিকঠাক ভাতও খেতে পাচ্ছি না, আর আমি তো ছোট ছেলে, আমি ভাতুর আদা জানি না, আমাকে কে ভাত রেঁধে দেবে। কিন্তু সদু মনে মনে ভাবলো, হে ভাত ফাত বাদ দেওয়া যাক, ব্যাপারটা আসলে যে কি আমাকে জানতেই হবে। গ্রামের কম অর্ধেক লোকই ওই শ্মশানের ওই সাইড দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ভয়ে। কিন্তু ওই রাস্তাটা দিয়ে যারা মাঠে যাবে তাদের তো কিছুই করার নেই, তাদেরকে তো ওটা দিয়েই যেতে হবে। একটাই রাস্তা রয়েছে যাওয়ার মাঠে, নাহলে তো ওদের মাঠে আর ফসল হবে না, আর কেউ খেতেও পাবে না, আর মারা যাবে সবাই এমনিতেই। তখন ঘর দুপুর, সূর্যের আগুনের মতন পাওয়ারে চারি সাইড একদম বোমের বারুদের মতন হচ্ছে, একটু আগুন চাই এরম ধারা ব্যাপার। চুদুচরণ একাই চললো শ্মশানের দিকে। ব্যাপারটা তাকে জানতেই হবে, এটা কি হচ্ছে আমাদের গ্রামে। সে মনে মনে ঠিক করলো শ্মশানের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, কি হয় আমিও দেখছি আজকে শ্মশানে গিয়ে। কিছুটা হেঁটে শ্মশানের সামনে আসতেই, তারপরে কিছুটা সদুচরণ হাঁটতেই দেখলো শ্মশানের কাছে একটা গাছের নিচে একটা বুড়ো লোক বসে আছে। তখন ও ভাবলো কোনো ফেকারি হবে, খেতে পায় না, ওখানে এসে বসে বসে কাঁদছে, কেউ যদি মরা ফড়া নিয়ে আসে আর 2-1 টাকা পায় বাড়িতে গিয়ে ভাত করে খাবে। তখন ওই বুড়ো লোকটার কাঁদা দেখে সদুর একটু একটু ভয় হতে লাগলো, এটা কি হচ্ছে। তখন সদু মনে মনে ভাবলো, কে ইনি, একে তো দেখে চিনা মনে হচ্ছে না, এই আমাদের গ্রামে আমি কোনোদিন দেখিও না এই বুড়োকে। ওই বুড়ো লোকটা এটাও তো জানে না শ্মশানে কি হচ্ছে, এখানে মানুষ আসছে ছাগল গরুর রূপ ধরে ওই ঝোপের কাছে নিয়ে যাচ্ছে আর অজ্ঞান করে দিচ্ছে, আর জ্বর এসে তারপরের দিন 2-3 আগে মরে যাচ্ছে। যাই গিয়ে সাবধান করে দিই। ও দাদু এখান থেকে উঠে পড়ো, এখান থেকে উঠে বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। তখন ওই বুড়ো দাদুর আর কোনো সাড়া নেই। ও দাদু শুনতে পাচ্ছ না? তুমি কি কানে ঠসা নাকি? তোমাকে তো বলছে এখান থেকে যেতে, তুমি কি কানে শুনতে পাও না নাকি? এই জায়গা খারাপ, নাহলে তোমাকেও মেরে ফেলবে, তুমি সরে যাও। তখন সদুর হালকা খটকা লাগলো ওর পায়ের দিকে তাকিয়ে কালো আবহাওয়া দেখে। তখনই সদুর দিকে একবার তাকিয়ে ওই বুড়ো তখন 480 স্পিডে বুড়ো হাঁটা লাগালো শ্মশানের দিকে। এই বুড়ো বয়সে সম্ভব এত স্পিডে হাঁটা? হাই এই বুড়োর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও আবার ওইদিকে যায় কেন? ও দাদু ওইদিকে যায় না, দাদু ওদিকে যায় না, ওদিক জায়গা খুব খারাপ। সদু তার পিছু করতে লাগলো বুড়ো লোকটার। যে কোনো অবস্থায় ওই বুড়ো লোকটাকে সাবধান করতে হবে, জায়গাটা খারাপ। ও তো আমার কথা বুঝলো না, শুনলো না, চলে গেল শ্মশানের দিকে যাচ্ছে গুটি গুটি পায়ে। তখনই সদুচরণ দেখলো শ্মশানের ওই ঝোপটার দিকে চলে গেল বুড়ো লোকটা। এদিকে সদু হাঁটতে হাঁটতে সেই শ্মশানের চুলির সামনে এসে দাঁড়িয়ে পড়লো। সদুচরণের মনে একটা খটকা লাগলো, যা বৃদ্ধ লোকটা ঝোপের মধ্যে গেল কেন? ঝোপে কি পায়খানা করতে গেল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপরে সদুচরণ ভাবলো পায়খানা করতে যায়নি, ও ভূত। এই ভেবে সদুচরণ দৌড়িয়ে বাড়ির দিকে পালালো। সদু গ্রামের 2-1 লোককে এই কথাগুলো বললো, তা সদুর কথা সব হেসেই উড়ে দিল, কেউ বিশ্বাস করলো না ওইখানে এটা হচ্ছে তা। আরে তোমরা যদি না বিশ্বাস করো তা সবাই মিলে চলো না, ব্যাপারটা কি একবার দেখি। কিন্তু ভয়ে কেউ আর যেতে চালো না শ্মশানের দিকে। তাহলে কি তোমরা সবাই এইভাবে বসে থাকবে? তা না, আমাদের মনে একটা সন্দেহ ছিল, এটা একটা ভূতেরই ব্যাপার। তুই যখন এত করে বলছিস আমরা বিশ্বাসই করে নিলাম ওখানে একটা ভূত আছে। কিন্তু আমি মনে মনে একটা কথা ভাবছি, এখন তো তুই আর আমি তো এই কথাটা বলে তো পাড়ার লোককে বিশ্বাস করাতে পারবো না। তাহলে কি করা যায়?
বিশ্বের বড় থেকে একটা পূজা রাখতে হবে, তবে ওই ভূতকে শায়েস্তা করা হবে আমার যা মনে হচ্ছে। আচ্ছা, আমাদের ঝোড়ো রোজাকে ডাকলে হয় না? আরে না না, ঝোড়ো তো একটা ছোট রোজা, ও তো ছোটোখাটো হাওয়া লাগা সারাতে পারে, ওই সব জিনিস পারবে না ও। তাহলে কি বিদেশ থেকে রোজা রাখতে হবে একে তাড়ানোর লেগে? বিদেশ কেন, আমাদের পাশের গ্রামের শিবরাম বাবুকে ডাকলেই হয়। উনি তো ওই পৃথিবীর মস্ত বড় ওঝা, ওকে ডাকলেই হবে আমার যা মনে হচ্ছে। তোমরা কি বলো? ঠিক আছে, যাই করো আজই করো, বেশি টাইম নেই আমাদের হাতে। ঠিক আছে, সবাই মিলে বিকেলে আমার কাছে আসবি, আমি তোদের নিয়ে যাব তার কাছে। যা যা যা, এখন সবাই বাড়ি যা, যে যেমন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান ধান করে বিশ্রাম নেগা, তারপরে সবাই বিকালবেলায় আসবি। আমি এখন একটু কিছু ভাবি উপায়। সবাই বিকেলবেলায় কথা দিয়ে সবাই রওনা দিল সেই সাধুর বাড়ি। তখন শিবরাম বাবু বসে বসে বাড়ির বাইরে গেঁজা খাচ্ছে। সবাই শিবরাম বাবুর কাছে গিয়ে ব্যাপারটা সব খুলে বলল শিবরাম বাবুকে। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে খুবই রহস্যজনক, ব্যাপারটা খুবই জটিল। কি যে হয়ে গেল ওখানে আমি কিছুই বুঝতে পারছি না, ওখানে গিয়েই বুঝতে পারবো। ওখানে কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল নাকি? আমাকে খুলে বল জানলে। তেমন কোনো অস্বাভাবিক ঘটনা তো ঘটেনি, আমরা তো জানি না। কিন্তু সধুচরণ কিন্তু কিছুই বলল না। কিন্তু এই ব্যাপারে সধুচরণ কিছুই বলল না, নিজেকে দোষী প্রমাণ করে চুপচাপ ঘাড় নিচু করে এখানে বসে রইল। ঠিক আছে, তোমরা যখন জানো না, আমি একটু ঘর থেকে তৈরি হয়ে আসছি, দিয়ে গিয়ে খুঁজবো কি হয়েছিল ওখানে। কিন্তু ব্যাপার যাই হোক, এর সমাধান তো করতে হবে, নাহলে তো এরমভাবে গ্রামের সব লোককে মেরে দেবে, দিয়ে শ্মশান হয়ে যাবে, সব ভূত বাস করবে। এই কথাটা বলেই সাধু সব কিছু নিয়ে আসতে গেল, জোগাড়জাটি করে ওখানে যাবে বলে। কিছুক্ষণের মধ্যে শিবরাম বাবু এখান থেকে তৈরি হয়ে চলে এলেন বাড়ির বাইরে। চলো চলো, টাইম না নষ্ট করে তোমাদের সাথে তাড়াতাড়ি যাই, দিয়ে রহস্য খুঁজি গা, দিয়ে ঝামেলাটা মিটিয়ে তবে বাড়ি আসবো। তখন সন্ধ্যা প্রায় হতে চলল, আধারে চারিদিক ঢেকে যেতে লাগলো আস্তে আস্তে। তারা গতিবেগে পৌঁছালো এসে শ্মশানের কাছে। শ্মশানের কাছের পরিবেশটা একদম নিঃশব্দ ছিল। শ্মশানের ওখানে কি বুঝছেন শিবরাম বাবু? না, কিছুই তো লক্ষণ বুঝতে পারছি না হে। তবে যাই হোক, এখানে কিছু তো একটা রহস্য আছে, নাহলে মানুষ এখানে এসে জ্বর হয়ে মরছে কেন? তাহলে এখন কি করা যায়? ঠিক আছে, তোমরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি চারি সাইডটা ঘুরে দেখে আসি কিছু খুঁজে পাই কি না। আমি শ্মশানের চারি সাইডটা একটু জল ছিটিয়ে দিয়ে আসি গা, ভূত পেট যদি থাকে তা দৌড়িয়ে আমার কাছে আসবে। আমি দিয়ে আসছি, হ্যাঁ, তোমরা একটু কিছুক্ষণ দাঁড়াও। শিবরাম সাধু চলে গেলেন ওর কাজ করতে, কিন্তু বাকিরা সব ভোলার মতন ওখানে দাঁড়িয়ে রইল। যাটা বলে গেছে ওটা তো শুনতে তো হবেই। যাই হোক, শিবরাম বাবু একটা বড় সাধু। তখন শ্মশানটা অন্ধকারে ভর্তি ছিল। আচ্ছা, শিবরাম বাবুর এই ফর্মুলাতে যদি না কাজ হয়, ওর ব্যাপারে একদম আজে বাজে বকবি না। শিবরাম বাবুকে তোরা এখনো চিনিস না, এখনো বহুত ছোট আছিস তোরা। কি হলো কি হলো শিবরাম বাবু? শিবরাম বাবু এমন করছেন কেন? হবে না হবে না, আমার দ্বারাই হবে না রে, বিরাট শক্তিশালী ভূত আমার থেকে। তোরা অন্য সাধু খুঁজে নিস, আমার দ্বারাই হবে না, আমি চললাম। তোমরাও এখানে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চলে যাও, নাহলে তোমরা কেউ একজনা বেঁচে ফিরবে না। আমি তো চললাম। আর শিবরাম বাবু এরা ভয় পাবে বলে কিছু বললো না, তাই চলে গেল ও গুটি গুটি পায়ে ওর বাড়ির দিকে। তাও গ্রামবাসীরা হালকা হালকা বুঝতে পারলো শিবরাম বাবু ভয় পেয়েছে, মানে এখানে খুব জটিল ব্যাপার, আমরাও পালিয়ে যাই তাড়াতাড়ি। এদিকে সধু খুব দুশ্চিন্তায়, ও মনে মনে ভাবছে তারই একটা ভুলের জন্য গ্রামবাসীদের এত কিছু কষ্ট সহ্য করতে হচ্ছে। এর সমাধান কি করে করবে সধু কিছুই বুঝে উঠতে পারছিল না। সারা রাত রাগের জ্বালায় বিছানায় এপাশ ওপাট করতে লাগে, কিছু খোঁজার লেগে এই ভূতকে কি করে জব্দ করা যায়। ওইসব কথা ভেবেই সধুর আর ঘুম আর আসে না। সধু কি করা যায় মেলাক্ষণ ভেবে ভেবে ও ভাবলো একটা কথা, ওর পিসিকে এই কথাটা রহস্যমান বলবে। তারপরে সধু মনে মনে ভাবলো পিসি কোনো উপায় যদি জানে তা আমাকে বলতে পারবে, তার লেগে পিসিকে বললে আমার যা মনে হয় ভালো হবে, তাই পিসিকে এই কথাটা বলাই ভালো। দেখি পিসিকে এখনই বলে দিই। পিসি, ও পিসি, ওঠো না। বলছি কি হলো রে, আমার জ্বর এসেছে, জ্বালাচ্ছিস কেন আমাকে? তুমি তাড়াতাড়ি উঠে বসো, তোমাকে কিছু কথা বলার আছে আমার। কি বলবি? সকালে বলবি, এখন আর আমি উঠতে পারছি না, শরীরটা খারাপ করছে। এটা খুবই জটিল কথা, তোমাকে না বললে আমার ঘুম আসবে না। যাই হোক, এই ছেলেটা আমাকে জ্বালিয়ে মারলো, কি বলবি তাড়াতাড়ি বল। পিসি জানো কি হয়েছে কি? আগাগোড়া সব কথাগুনা পিসিকে খুলে বলল। এই কথাগুনা বলার পরে তার মনটা অনেক হালকা হালকা ফিল করছে ও। এই সব কথাগুনা শুনে পিসি তো একদম চুপচাপ হয়ে গেল। ও তাহলে ওই তাতে ওই রাখা ছিল ওই কোটোটা ওটাই? হ্যাঁ গো পিসি, এখন যা মনে হচ্ছে আমার লেগেই গ্রামের এই অবস্থা। ওই কোটোটা যদি আমি ওখানে যদি ফেলে দিয়ে চলে আসতাম, ভালো কাজ করতাম, তবে এত খারাপ হতো না গ্রামের সাথে। এতে তোর কোনো দোষ নেই, খুব খারাপ লাগছে আমার।
পাশের গ্রামের শিবরাম শাস্ত্রী কিছু করতে পারলো না ওই ভূতের বিষয়ে। কি যে হবে এই অবস্থা থেকে, আমাদের কোনো রোজা রক্ষা করতে পারবে না? তোমার কোনো জানা রোজা আছে? একটা লোক আছে, ওর কাছে গেলে নিশ্চয়ই পারবি। সঠিক লোক? কে সে লোক আমাকে বলো। ওই লোকের নাম হচ্ছে ভৈরব, ওই তান্ত্রিকের নাম হচ্ছে ভৈরব তান্ত্রিক। সে একটা মস্ত বড় সাধু। তোমার কি মনে হয় পিসি, সে কি এ কাজ পারবে? তুই যে সুস্থ সম্বন্ধ আছিস তার লেগেই। একবার ভাব, ওই ভূত তো তোর কোনো ক্ষতি করতে পারেনি। কেন বলতো? কেন পিসি? তোর ডান হাতের একবার জামাটা তোল। এটা তো আমার জন্মদাগ। এটা জন্মদাগ বা কোনো তিল না, এটাই ভৈরবের দেয়া এটা একটা ভৈরবের দেয়া মাদুলি। এটা তো রক্ষা কবচ, আমি জানতামই না। শোন তবে, তোর ঠাকমা মারা যাওয়ার পর তোর দাদু তখন আমার কাছে দিয়ে গেল তোকে। একদিন তোর দাদু কাজ থেকে বাড়ি ফিরছিল। কি প্রচণ্ড রোদ পড়ছে এই কদিন, একদম মনে হচ্ছে গরমে সিদ্ধ করে দিচ্ছে, মাংস গরম করতে লাগবে না। যাই হোক, এত গরমে গাছটায় দেখছি মেলা করা পাকা আম। যাই হোক, আমটা হেভি মিষ্টি আর খুবই সুস্বাদু খেতে। আমগুলো একটু খেয়ে দেখবি নাকি? এই তো দুটো আম, তোমরাই খাও। আমি আর খাবো না, আমার শুধু সোনা খাবে। সেই দুপুর থেকে তো দাদুর বিরাট একটা জ্বর চলে আসলো এই আমটা খাওয়ার পরে। এত ডাক্তার ওষুধ খাইয়েও 2 দিন পরেও জ্বর কমলো না। তারপরে আমি মনে মনে ভাবলাম এটা জ্বর না, এটা ভূতুরের ব্যাপার, রোজাকে খবর দেওয়া দরকার। কিন্তু 3 দিন পর রোজা আসতেই তো দাদু মরে গিয়েছিল। তারপর থেকে আবার তোর জ্বর শুরু হয়েছে। তোকে কিছুতেই আমি হারাতে চাই না। তাই আমি কয়েকজনের মুখে খবর শুনে ওই ভৈরব সাধুকে খবর পাঠাই আসার লেগে। উনি এসে বলেন, ওই তোর দাদু ঢিলটা মারার সময় কোনো একটা ভূতের গায়ে লেগেছিল, ঢিলটা আম পাড়ার সময়। সেই ভূতটা রেগে গিয়েই এমন কাজ করেছে তোর দাদুর সাথে। তাই তিনি তো একটা কবচ পরিয়ে দেয় তোর হাতে। ওই সাধু কবচটা তোকে পরাতেই সব জ্বর তোর ঠিক হয়ে যায়। কিন্তু ছোটোবেলায় তুই বেশি খেলা করার লেগে তোর তাবিজটা খুলে গিয়েছিল। আবার তাবিজটা মাঝের মধ্যে খুলে গেলেই তোকে সেই ভূতটা এসে আবার ধরতো না। তাই একদিন ওনার কাছে গিয়ে ব্যাপারটাকে খুলে বললাম। এ তো খুবই একটা গভীর সমস্যা। এই ঠিক আছে, এবার একটা এমনই রক্ষা কবচ দেবো ওর হাত থেকে, ওর হাত থেকে জীবনে খসে পড়বে না যতদিন না মরছে। কিন্তু কষ্ট সহ্য করতে হবে তোকে, একটু কষ্ট সহ্য করতে হবে তোমায়। একটু কষ্ট সহ্য করতে পারবে তো? সদুর পিসির সব কথাটা শোনার পরে সদুর মন একদম স্তব্ধ হয়ে গেল। তাহলে পিসি, ওই আমার দাদু ওই ভূতের কবজায় পড়ে মারা গেছে ওই আম পাড়তে গিয়ে? আমার দাদুকে মেরেছে না ওই ভূত? আমিও শেষ দেখতে চাই। তাই ওই ভৈরব তান্ত্রিক কোথায় থাকে তাড়াতাড়ি আমাকে বলো। ওকে তুই পেয়ে যাবি ওই গাজীপুরের শ্মশানে, বুঝলি? ঠিক আছে, বুঝলাম। সকাল হলেই আমি রওনা দেবো ওই গাজীপুরের শ্মশানে। সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথেই সদুচরণ রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। তার এটাই শেষ বিশ্বাস এবং শেষ সম্বল। এছাড়া সদুর কাছে কোনো তান্ত্রিক নেই। এই যদি বাঁচাতে পারে গ্রামকে, পারবে না হলে গ্রাম একদম শ্মশান হয়ে যাবে আস্তে আস্তে। এই কথাটা বলার পরেই শুধু মনে মনে ভাবতে লাগলো, দেরি করাটা আমার একদম উচিত না। আমি যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি গ্রামের লোককে বাঁচাতে পারবো। তাই আমি তাড়াতাড়ি এগিয়ে চলি ওই সাধুর কাছে। তখন বেলা 1টা। সদুচরণ কিছুটা হেঁটেই পৌঁছালো গাজীপুরের গ্রামের উদ্দেশ্যে, আর পৌঁছেও গেল। ভৈরব তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছিল, আর দাওয়াতে সত্যেন বসছিল। আর সত্যেন এখন ভৈরবের সেবায় সবসময় নিয়োজিত। আমাদের সদুচরণ সেখানে গিয়ে বলল, আচ্ছা, এটা কি গাজীপুরের শ্মশান? তখন সত্যেন বলল, হ্যাঁ, এটাই গাজীপুরের শ্মশান। তখন সত্যেন বলল, কি কাজ তোমার? আর তখনই বলল, ভৈরব তান্ত্রিকের কথা বলতে পারে? বলল, ওই দেখ গরুকে ঘাস দিচ্ছে, ওর যা। তাহলে তুমি কি সেই ভৈরব তান্ত্রিক? নমস্কার, আমি তান্ত্রিক রোজা কিছুই না, এ তো সব ভগবানের দান। আমার নাম হচ্ছে ভৈরব, আমি হচ্ছি মাতৃ সাধু ভৈরব, বুঝতে পারলি? যাই হোক, বাঁচা গেল, তোমার দর্শন পেয়ে আমি খুব খুশি। তা আচ্ছা, ঠিক আছে, অত তাড়াহুড়ো নেই, একটু শান্ত হয়ে ওখানে গিয়ে বসো। আর তাড়াহুড়ো করে কাজ করে শয়তানে, ঠিক আছে? আর মানুষে করে স্লো কাজ, তাই আমি স্লো কাজ করি। আচ্ছা, তুমি কোথায় থেকে এসেছো আমাকে বলো। আগে আমার নাম সদুচরণ। পরিচয় পেয়ে ভৈরব সদুকে চিনতে পারলো। এই ছোটোবেলায় একে সেই মাদুলি পরিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা হালকা চিনতে পারলাম সদুকে। ও, তাহলে তুমি সেই ছোট্ট সদুচরণ? তুমি তো কত বড় হয়ে গেছো, তাই তোমাকে চিনতে পারছি না। তা যাই হোক, তা তোমার কি সমস্যা হচ্ছে এখন? আগে সমস্যাটা আমার না, সমস্যাটা আমাদের গ্রামের সবারই। কিন্তু আগে আমার যা মনে হচ্ছে এই সমস্যাটা শুরু হয়েছে সব আমার লেগে।
তখনই সত্যেন বলে উঠে, তোমার লেগে সমস্যা হচ্ছে সেটা কিরম ভাবে? আরে থাম সত্যেন, বেশি বাজে বকিস না, ওকে পুরো ব্যাপারটা বলতে দেয়। শুধু একে একে সব ব্যাপারটা খুলে বলল। ওইটা খোলার পরে আমার ওখান থেকে কালো একটা ছায়া বেরিয়েছিল, তবে থেকে এরম ধারা হয়েছিল, আমার ঝোলা টানছিল, আমার জ্বর আসলো, আমার পিসিমার জ্বর আসলো, সবারই এরমভাবে জ্বর আসতে শ্মশানের কাছে যেই যাচ্ছিল টানছিল, জ্বর আসছিল, 5 দিন বাঁচছিল, তারপরে মরে যাচ্ছিল। সত্যেন তাড়াতাড়ি ঘরে গিয়ে আমার ঝুলিটা নিয়ে আয় তো। সত্যেন তখন ঝুলিটা আনতে গেল, ঝুলিটা তখনই এনে দিল, তখনই ভৈরব একটা কালো পাথর বের করলো। সেই কালো পাথরটা বের করে সধুকে বলল, এই পাথরটা ধরো, হাতের মুঠোয় বেঁধে চোখটা বন্ধ করে চুপ করে বসো এখানে। তখন সধুচরণ হাতে পাথরটা নিয়ে চোখটা বন্ধ করলো। আর এদিকে আস্তে আস্তে ভৈরব আসনে বসে চোখ মুখ বন্ধ করে ধ্যান করতে লাগলো। 5 মিনিট পরে চোখ খুলল ভৈরব। হ্যাঁ সধুচরণ, তোমার ধারণাটা একদম ঠিক, তুমি ঠিকই ধরেছিলে। আচ্ছা ভৈরব, এই কোটোটার সাথে ওই ভূতের কি সম্বন্ধ? ওই কোটোটার লেগে কি ওই ভূতটা ছাড়া পেয়ে আমার পিছু নিয়েছিল? ওই কোটোটার মধ্যে 10 বছর থেকে ভূত বন্দি ছিল একভাবে। তার মধ্যে ওই একা বন্দি ছিল না, ওর মধ্যে ছিল 2টো ভূত বন্দি একসাথে। আর যখন তুই ঢাকনা খুলেছিলি তখন একজনই মুক্তি পেয়েছিল, আর সেই আরেকজনকে মুক্তি করার লেগেই তোমার পিছু নেয় আস্তে আস্তে। আর যেই দিনই তুমি ভয়ের জ্বালায় কোটোটাকে শ্মশানে ফেলে দিয়েছিলে, কিরমভাবে ও ভূতটা মুক্তি পেয়ে যায়। ওরা এখন দুজন মিলে ভূতেরা জোট বেঁধেছে, একজন মায়ার জালে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়, আর সেই মানুষটাকে দেখে ভূতগুনা দুজনায় এসে তার শরীরের মধ্যে থেকে সব রক্ত চুষে খেয়ে তাকে অজ্ঞান করে ফেলে দেয়, আর 5 দিন পরে জ্বর এসে সে মরে যায়। তাহলে এখন কি উপায়? ওদিকে তো লোকজন কেউ ভয়ে যায় না, সব চাষবাস তো সব নষ্ট হতে চললো এখন। ওই ভূতকে আবার বন্দি করা অত সহজ কাজ না, একটু খাটনি হবে কিন্তু বন্দি হবে। আর তুমি যখন খাটনি করে এসেছো, একটা উপায় আমি খুঁজে বের করতে পারি, কিন্তু সেই উপায়টা কিন্তু খুব একটু কঠিন হবে, হালকা বেশি হবে না, হালকা একটু কঠিনই হবে। তুমি কাজটা করতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই পারবো, আমার হাত দিয়ে যে ভুলটা হয়েছে আমি এবার সেই ভুলটাকে ঠিক করব, এটাই আমি মনে ভেবে নিয়েছি। তোমার সাহস দেখে আমার খুব ভালো লাগলো, তোমার সাহস দেখে তোমার মৃত্যুতে তুমি জয় করে নিয়েছো। কিন্তু সবই ঠিক আছে সত্যেন তখন বলছে, উপায়টা কি বললেন, আমাকে বললেন না তো। তাহলে শোনো, ঠিক আছে, তোমার গ্রামে আমরা এক্ষুনি রওনা দেবো সবাই মিলে। আমরা শ্মশানের কাছে একটু দূরে লুকিয়ে থাকবো, তুমি আস্তে আস্তে শ্মশানের কাছে যাবে, বুঝতে পারলে? তোমাকে দেখে নিশ্চয়ই ওরা কোনো একটা মায়াজাল বুনবে, আর তখনই ওদেরকে একটু সাইজ করা যায় তো করবো আচ্ছা করে। আর যখনই তোমার শরীরে প্রবেশ করবে ওরা দুজনায় এসে, তখনই আমি আস্তে আস্তে গিয়ে ওদেরকে দুজনাকে বোতলে ভরে ফেলবো, আর তখনই ভূত বন্দি হয়ে যাবে, দিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দেবো, ওরা জীবনে রেহাই পাবে না আর। বলছি তোমার কি ভয় করছে না তো একটু? যদি ভয় করে তো আগে থেকেই বলে দাও, যদি ওরা তোমাকে মেরে ফেলে। এই তোমার মতন সাধু থাকতে আমার কোনো ভয় নেই। যাই হোক, তোর মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি। তাহলে চলো সাহেব, বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো। সত্যেনকে সাথে নিয়েই ভৈরব বেরিয়ে পড়লো আস্তে আস্তে। একটু পথ যেতেই আর একটু জোরে জোরে এগাতে লাগলো, ওই ভূত ধরবে বলে। একটু রাত হয়ে গেলে ধরতে অসুবিধা হবে, তাই একটু তাড়াতাড়ি এগাচ্ছে। বলছি কি সদু, কি বলেছি তোর মনে আছে তো? সদু, তোমার কোনো টেনশন নেই, ভোলে বাবা তোমার সাথে আছে, তুমি যাও, আমি দেখে নিচ্ছি কি হয়। সদু ওই সাধুর কথা শুনে কিছু না বুঝে সুঝেই চলে গেল শ্মশানের দিকে আস্তে আস্তে জোরবাগু হেঁটে। দূরের একটা গাছের কাছে দাঁড়িয়ে থাকলো সত্যেন আর ভৈরব সাধু, আর দূর থেকে সব দেখতে লাগলো। সদু মনে ভরপুর সাহস নিয়ে এগিয়ে চললো শ্মশানের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে। কিন্তু সদু মনে মনে ভাবতে লাগলো, আমি যেই ভুলটা করেছি, আজকে আমার ভুলের শুধরানোর দিন চলে এসেছে, তাতে আমার মরে গেলেও আজ কোনো যায় আসে না, আমার গ্রামবাসীরা বেঁচে গেলে আমি খুব খুশি। আমি যেই ভুল কাজ করেছি আজ শুধরিয়েই যাব। সদুর মনের দুঃখ প্রকাশ না করে সদু আস্তে আস্তে সেই লোকটার কাছে এগিয়ে চললো। তখন সদু মনে মনে ভাবলো, আমি যদি মরে যাই আমার পিসির কি হবে? ওর তো কেউ নেই, কে খেতে দেবে? যা হয় হোক, একটু রিস্ক তো নিতেই হবে জীবনে, নাহলে কিছু হবে না। তারপরে সদু বুঝলো, হ্যাঁ ভৈরব সাধুর কথাই সত্যি, একই কথা হলো, এও সেই মায়াজালে ফেলে আমাকে সেই আস্তে আস্তে বশ করছে ভূতটা। তখন সদু দেখলো কি একটা বাচ্চা ছেলে গাছের নিচে বসে বসে কাঁদছে। বলছি কি, ওখানে কে বসে? আর ওখানে বসে কি করছো? আর ওখানে বসে বসে কাঁদছো কেন? তুমি কে তুমি? বলছি কি, দেখেছি সত্যন, খেলা শুরু হয়ে গেছে ওদের। আমার একটু ভয় ভয় লাগছে, কিছু হবে নাকি ভৈরব? তোমার আমার কাছে দাঁড়িয়েই ভয় লাগছে, আর ওখানে ভূতের সাথে যুদ্ধ করছে, তখন ওর কিছু হচ্ছে না, তোমার দিনে দুপুরেই ভয়? কি হলো, তুমি বসে বসে কাঁদছো যে, কিছু উত্তর ফুত্তর দিচ্ছ না? ছেলেটা সেই আগের মতন উঠে একইভাবে সেই ঝোড়ের ওখানে যেতে লাগলো। সে উঠে জোরে এগাতে লাগলো সেই ঝোড়ের দিকে। আর ভৈরবের কথা অনুযায়ী সদু আস্তে আস্তে ওর পিছু পিছু এগাতে লাগলো। কিছু জায়গায় এগাতে এগাতে ভৈরব ওখানে বললো দাঁড়াতে সদুকে। তখন সদুকে বললো ওই চুলির ওখানটায় গিয়ে দাঁড়াবে।
শুধু চুলির কাছে দাঁড়াতেই সেই ছেলেটা আস্তে আস্তে ঝোপের মধ্যে ঢুকে পড়লো। ওইটুকু ছেলেকে যে এত বড় কাজ দেওয়া ঠিক হয়েছে, তুমি গেলেই তো হতো। আরে আমি সাধু আর ওরা একটা মানুষ, আমি গেলে ওরা ধরা দেয়, আমাকে তো দূর থেকে তো চিনে ফেলবে। ও একটা সাধু আসছে আর ও একটা মানুষ, ওকে কী করে বুঝবে বল। আর সবু এদিকে 7-5 না ভেবে ঝোপের মধ্যে যেতে লাগলো আস্তে আস্তে। আর ঝোপের মধ্যে যেতেই সেই ছেলেটাকে আর সেই দেখা গেল না। ওখান থেকে মিলিয়ে গেল সেই ছেলেটা, আর কোনো মতে দেখা গেল না। আর হঠাৎ শুধু মনে মনে ভাবছিল ওই ছেলে দুটো গেল কোথায়। আর দুটো কালো ছায়া এসে শুধু শরীরে প্রবেশ করলো, বড় বড় চোখ করে শুধু মাটিতে লুটিয়ে পড়লো শুধু। আর তো সধুচরণকে দেখা যাচ্ছে না। বলছি সধুচরণ কোথায় গেল? ওর কিছু হয়ে যাবে না তো? কিছু হয়ে যাবে মানে? ওই শরীরে রয়েছে আমার দেয়া রক্ষা কবচ, ওর কেউ কিচ্ছু করতে পারবে না, সে যত বড় শক্তিশালী ভূত হোক না কেন। হা। এবার যেমন সধুর শরীরে প্রবেশ করেছে, এবার সধুর আর ভূতের আর নিঃশ্বাস নেই। চল এবার ভূত ধরবি গা। আর কিছুক্ষণ মাটিয়ে লটিয়ে পড়ার থাকার পরেই সধু ধীরে ধীরে উঠে বসলো। আর সধু আস্তে 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 চোখ খুললো, আর চোখ দুটো লাল ছিল। আর সাধু আর এ দৌড়িয়ে আসছিল, আর সধুর চোখগুলো লিচুর মতন লাল টকটক করছে। আর সধুর শরীরে সেই আত্মার চিৎকার শোনা যাচ্ছে সেই সাধুদের দেখে, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে যাও বলে। কিন্তু সেই আত্মাগুনা সধুর শরীর থেকে বাইরে বেরোতে যাচ্ছে, কিন্তু আর বেরোতে পারছে না। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও এই করছে। সত্য, এখানে আশেপাশে দেখ সেই কোটোটা পড়ে আছে, এর মধ্যে যারা বন্দি ছিল। দেখ দিনই খুঁজে পাস কিনা, ভালো করে খুঁজে নিয়ে আয় কোটোটা, এদেরকে আবার ভরবো। ওকে পাঠিয়েই ভৈরব আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই ভূতের মুচি কীর্তন। দেখতে ভৈরবের খুব ভালো লাগছিল ওই মুচি কীর্তন ভূতের। দেখতে কারেরই না ভালো লাগে মুচি কীর্তন, সবারই ভালো লাগে। তোদেরকে ছাড়বো? আর আমি, আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তুই দুটো মানুষকে মেরে ফেলেছিস, এখন তোদেরকে সেই আবার বন্দি করে দেবো, আবার ঠিক অন্ধকারে থাকবি, বেশ ভালো থাকবি। মানুষের কাছে এসে তোদের কোনো কাজ নেই, তোদের নিস্তার হচ্ছে যমরাজার কাছে। এই শরীর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, তোরা আবার এই কোটোর মধ্যে ফিরে আয় তাড়াতাড়ি। আমি তোদেরকে অগ্রিম বলে দিচ্ছি, তাড়াতাড়ি ফিরে ঢোক। ধীরে ধীরে আমাদের সধু হিরো আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ওই ভূতগোনায় বাক্সর মধ্যে ঢুকতেই চারিদিকের পরিবেশ একদম শান্তশিষ্ট হয়ে গেল আগের মতন। বলছি সধু তুমি ঠিক আছো তো? তোমার কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি। সধু বাবু, তোমার সমাধান হয়ে গেছে তোমার সমস্যার, এবার তুমি খুশির জীবন জিও। চলো সধু বাবু, মেলা টাইম হয়ে গেল, আমি এখন চলি। কোটোটা সঠিক জায়গায় পৌঁছাতে হবে, না হলে আবার সেই ভূত বেরিয়ে যায়। ধন্যবাদ ভৈরব সাধু, আপনার লেগেই আজকে আমাদের গ্রাম মুক্তি পেল। তখনই সাধু কি বলল তোমরা সবাই শোনো। সাধু তখনই বলল একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভিডিওটাকে, আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে, তাহলে তোমাদের মনের আশা পূরণ হবে।